আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রি পড়ব। এখন আজকে ফার্স্ট ডে আমরা অর্গানিক কেমিস্ট্রিতে এর আগে আমরা যাবতীয় যা কিছু দেখেছিলাম সব ইনঅর্গানিক কেমিস্ট্রি ছিল। তো এই অর্গানিক কেমিস্ট্রিতে আমরা যেটা দেখব যে কিছু কম্পাউন্ডস দেখব, কিছু কম্পাউন্ড মানে যৌগ। তো সেই যৌগগুলোর অরিজিন হচ্ছে কি অরিজিন হচ্ছে আইদার অ্যানিমাল হবে আর প্ল্যান্ট হবে। অর্থাৎ অ্যানিমেল আর প্ল্যান্ট থেকে আমরা যে যৌগগুলো পাবো সেগুলোই হচ্ছে অর্গানিক কম্পাউন্ড, অর্থাৎ জৈব যৌগ। এখন মেনলি আমরা যেটা জানি যে যেগুলো অজৈব পদার্থ থেকে অজৈব যৌগ পাওয়া যায় এবং জৈব পদার্থ থেকে জৈব যৌগ পাওয়া যায়। তো এটা কিন্তু আমাদের যে অর্গানিক কেমিস্ট্রিটা যে স্টার্ট হয়েছিল সেটা যে হিস্ট্রিটা মানে ব্যাকগ্রাউন্ডটা যদি দেখি আমরা, ফার্স্টে স্টার্ট হয়েছিল ল্যাভোসিয়ার থেকে। ল্যাভোসিয়ার প্রথম বলেছিলেন যে অর্গানিক কেমিস্ট্রি সম্বন্ধে একটা তথ্য দিয়েছিলেন যে 1784 ল্যাভোসিয়ার বলেছিলেন যে প্রত্যেকটা জৈব যৌগের মধ্যে আছে কার্বন পরমাণু। জৈব যৌগের মধ্যে প্রমাণ করেছিলেন যে তিনি জৈব যৌগের মূল উপাদান হচ্ছে কার্বন পরমাণু। তবে ল্যাভোসিয়ার থেকে আমরা জানলাম 1764 খ্রিস্টাব্দে ল্যাভোসিয়ার থেকে জানলাম যে প্রত্যেকটা জৈব যৌগের মূল উপাদান হচ্ছে কার্বন পরমাণু। এরপরে আমরা যদি আসি 1828 খ্রিস্টাব্দে, এই 1828 খ্রিস্টাব্দতে আমরা দেখব যে বিজ্ঞানী ফ্রেডরিক হুইলার কী বলছিলেন, তাহলে হুইলার বলছে যে অজৈব যৌগ থেকেও জৈব যৌগ তৈরি করা যায়। তো তিনি দেখেছিলেন যে অ্যামোনিয়াম সায়ানেট থেকে তিনি অ্যামোনিয়াম সায়ানেটের ফর্মুলা হচ্ছে NH4CnO। অ্যামোনিয়াম সায়ানেট থেকে প্রথম জৈব যৌগ প্রস্তুত করেন যার নাম হচ্ছে ইউরিয়া, যেটা আমরা জেনারেলি পাই কোথায়? আমরা জানি যে প্রাণীদের মূত্রের মধ্যে ইউরিয়া পাওয়া যায়। তো অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া পেয়েছিলেন তিনি অ্যামোনিয়াম সায়ানেটকে বিশ্লিষ্ট করে ইউরিয়া পেয়েছিলেন, যার ফর্মুলাটা হচ্ছে, ইউরিয়ার ফর্মুলাটা লিখছি CONH2NH। এটা হচ্ছে ইউরিয়ার ফর্মুলা। এটা যেহেতু জীবজাত উপাদান, কারণ আমরা দেখেছি যে এটা প্রাণীদের মূত্রে থাকে, তাই ইউরিয়া অবশ্যই জৈব যৌগ। এটা সর্বপ্রথম অজৈব উপাদান থেকে তৈরি হয়েছে, অজৈব যৌগ থেকে তৈরি হয়েছিল জৈব যৌগ ল্যাবরেটরিতে। অর্থাৎ এর পরে যে আগে যে ধারণা ছিল যে জৈব যৌগ থেকেই, সাধারণত জৈব পদার্থ থেকেই জৈব যৌগ পাওয়া যায়, কিন্তু যখনই অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া পাওয়া গেল তখন এই ধারণাটা পুরো পাল্টে গেল মানুষের। তখন তারা আরও চিন্তাভাবনা করতে লাগলো যে আরও কীভাবে অজৈব যৌগ থেকে জৈব যৌগ পাওয়া যেতে পারে। তো এইভাবে অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করে বিশ্লিষ্ট করে ইউরিয়া পেয়েছিলেন। এটা হচ্ছে অজৈব যৌগ আর এটা হচ্ছে জৈব যৌগ, এটা আমরা দেখলাম। এবার হচ্ছে 1844 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কোলবে তিনি দেখালেন যে কার্বন হাইড্রোজেন আর অক্সিজেনের সমন্বয়ে তিনি একটা যৌগ তৈরি করলেন ল্যাবরেটরিতে। সেই যৌগটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH। এটা একটা জৈব যৌগ, CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড তৈরি করলেন তিনি।
অর্থাৎ কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে তিনি একটা যৌগ তৈরি করলেন, সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা। এটা কত সালে দেখলাম? 1844 সালে। তারপরেও আবার আসছে 1856 সালে। 1856 সালে বার্থেলট তিনি মিথেন প্রস্তুত করেছিলেন। তাহলে 1856 সালে বার্থেলট কী তৈরি করেছিলেন? মিথেন, কার্বন আর হাইড্রোজেনের যৌগ মিথেন তৈরি করেছিলেন। তো এইভাবে দেখতে পাচ্ছি যে প্রত্যেকেই তারপর থেকে যে ল্যাবরেটরিতে কীভাবে অজৈব যৌগ থেকে কীভাবে জৈব যৌগ পাওয়া যায়, তারা সেই মতো অনুযায়ী অনেক পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। তো যেটা আমরা এখানে দেখলাম। এখন জৈব যৌগ মধ্যেও কার্বন থাকে আর অজৈব যৌগের মধ্যেও কার্বন থাকে। জৈব যৌগের মধ্যেও কার্বন থাকে, অজৈব যৌগের মধ্যেও কার্বন থাকে। আমরা ডিস্টিংগুইশ করব কীভাবে? তো মনে রাখবে, কার্বনের যদি কোনো অক্সাইড থাকে, সেগুলো সবসময় অজৈব যৌগ। কার্বনের অক্সাইডগুলো হচ্ছে অজৈব যৌগ। কার্বনেট, বাইকার্বনেট, সায়ানাইড, এই যে কার্বনের অক্সাইড, যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, বাইকার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট। তো এই যেগুলো আছে, বা সায়ানাইড, ক্যালসিয়াম সায়ানামাইড, তো এই যে যৌগগুলো বাদ দিয়ে বাকি সমস্ত যৌগ, যার মধ্যে কার্বন পরমাণুর একটা বিশেষ ধর্ম থাকবে, সেই ধর্মটা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। যার মধ্যে কার্বন পরমাণুর ক্যাটিনেশন ধর্ম বর্তমান থাকবে। আরও অনেক ধর্ম থাকে, আমরা দেখব। তো এটা হচ্ছে জৈব যৌগের মূল একটা ধর্ম, ক্যাটিনেশন ধর্ম থাকবে। আরও যে ধর্মগুলো দেখা যায় জৈব যৌগের ক্ষেত্রে, সেটা হচ্ছে সমাবয়বতা বা আইসোমেরিজম। এটা আমরা দেখব যে সমবায়বতা ধর্মটা থাকে। আবার আমরা দেখব যে সমগোত্র শ্রেণী, এই কার্বনের যে বিশাল সংখ্যক জৈব যৌগ, এদের মধ্যে আর একটা শ্রেণী আছে, সেটা সমগোত্র শ্রেণী দেখা যাবে এখানে। তো এইগুলোই হচ্ছে আমাদের, আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। ক্যাটিনেশন ধর্ম কী, সমবায়বতা কী জিনিস, কার্যকরী মূলকটা কী, জৈব যৌগের কী বিশেষ ধর্ম আছে, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। জৈব যৌগের সঙ্গে অজৈব যৌগের বেসিক পার্থক্যটা কোথায়? তো দেখা যাক জৈব যৌগ আর অজৈব যৌগের মধ্যে পার্থক্যটা কী থাকতে পারে। আর একটা হচ্ছে জৈব যৌগ আমরা দেখছি, আর এইদিকে হচ্ছে অজৈব যৌগ দেখছি। পার্থক্যটা দেখি। দেখো, জৈব যৌগের মধ্যে কার্বন পরমাণু থাকবেই। থাকতেই হবে কার্বন পরমাণু। অজৈব যৌগের মধ্যে কার্বন পরমাণু থাকতেও পারে বা না থাকতেও পারে। যেমন দেখো জলের মধ্যে দেখো কার্বন পরমাণু নেই, হাইড্রোজেন আর অক্সিজেনের সম্বন্ধে জল একটা অজৈব যৌগ। আবার যদি দেখো যে CO, কার্বন মনোঅক্সাইড, এখানে কার্বন পরমাণু আছে, অর্থাৎ কার্বন পরমাণু থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু দেখো কার্বন পরমাণু এখানে মিথেন, CH4, কার্বন পরমাণু আছে।
C2H2 অ্যাসিডিলিনের সংকেত, কার্বন পরমাণু এখানেও আছে। বেনজিন C6H6 বেনজিন, এর মধ্যেও কার্বন পরমাণু আছে। অর্থাৎ জৈব যৌগের মধ্যে কার্বন পরমাণু থাকবেই, অজৈব যৌগের মধ্যে কার্বন পরমাণু থাকতেও পারে, নাও থাকতে পারে। এটা আমরা একটা দেখলাম পার্থক্য। জৈব যৌগের মধ্যে যেহেতু কার্বন পরমাণু থাকবে, কার্বন পরমাণুর যে বিশেষ ধর্ম যেটা, সেটা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম লক্ষ্য করা যাবে। ক্যাটিনেশন ধর্ম লক্ষ্য করা যায়, লক্ষ্য করা যায়। এখানে ক্যাটিনেশন ধর্ম লক্ষ্য করা যায় না। ক্যাটিনেশন ধর্ম লক্ষ্য করা যায় না। জৈব যৌগগুলো সাধারণত এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক উচ্চ হয়, মানে হাই, অনেক বেশি হয়। তো এই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হচ্ছে উচ্চ, মানে বেশি। অজৈব যৌগের ক্ষেত্রে আবার এই গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা কম হয়। অজৈব যৌগের ক্ষেত্রে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কম হয়, মানে গলনাঙ্কও কম, স্ফুটনাঙ্কও কম। এই একটু ভুল বললাম, সরি। জৈব যৌগের ক্ষেত্রে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক উচ্চ না, একদম ভুল বলেছি। জৈব যৌগের ক্ষেত্রে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কম হয়, কম, এর ক্ষেত্রে কম। আর অজৈব যৌগের ক্ষেত্রে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হয় খুব বেশি। অজৈব যৌগের ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুব বেশি হয়। অজৈব যৌগগুলো সাধারণত বেশিরভাগ কঠিন অবস্থায় পাওয়া যায়। আবার তোমরা যদি দেখো, জৈব যৌগগুলো সাধারণত তরল বা গ্যাসীয় অবস্থায় বেশিরভাগ জৈব যৌগ পাওয়া যায়। বেশিরভাগ জৈব যৌগ তরল বা গ্যাসীয় অবস্থায় পাওয়া যায়। তো এরকম আমাদের অনেক পয়েন্ট আছে যেগুলো আমাদের জানতে হবে। যেমন আরও কতগুলো বলি, অজৈব যৌগগুলোর মধ্যে সমবায়বতা ধর্ম সাধারণত লক্ষ্য করা যায় না। তাহলে সমবায়বতা ধর্ম এরা দেখায় না। সমবায়বতা ধর্মটা কি আমরা আস্তে আস্তে জানবো। সমবায়বতা ধর্ম কি? জৈব যৌগের ক্ষেত্রে সমবায়বতা ধর্ম দেখায়। অজৈব যৌগ খুব বেশি সংখ্যায় নেই জৈব যৌগের তুলনায়, সংখ্যায় এরা কম। জৈব যৌগের সংখ্যায় প্রচুর সংখ্যায় থাকে। অজৈব যৌগগুলো সাধারণত সবার ক্ষেত্রে আমি বলবো না, সাধারণত তড়িৎযোজী প্রকৃতির হয়। অজৈব যৌগগুলো সাধারণত কী প্রকৃতির হয়? তড়িৎযোজী প্রকৃতির হয়। জৈব যৌগগুলো সাধারণত সমযোজী, সবই সমযোজী যৌগ। কিন্তু অজৈব যৌগে যে সবকটাই যে সবই যে তড়িৎযোজী সেটাও কিন্তু বলছি না, সাধারণত বলেছি। মানে এখানে তড়িৎযোজী যৌগও পাওয়া যাবে, সমযোজী যৌগও পাওয়া যাবে। জৈব যৌগগুলো সাধারণত সমযোজী প্রকৃতির হয়। কার্বন পরমাণু, যেহেতু আমরা জানি কার্বন পরমাণু সবচেয়ে বাইরে কক্ষে ইলেকট্রন সংখ্যা 4, তাই এর সমযোজী বন্ধন গঠন করবে। তাই এখানে আমরা দেখব সমযোজী বন্ধন গঠন করেছে। তো এই হচ্ছে কিছু পার্থক্য। এরপরে আমরা আসবো কি, কার্বনের চতুস্তলকীয় গঠন সম্বন্ধে আমাদের একটু আইডিয়া নিতে হবে। কার্বন পরমাণুর চতুস্তলকীয় গঠন। তো কার্বন পরমাণু যদি দেখো, কার্বন পরমাণুর টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6। ইলেকট্রন বিন্যাস যদি করি, প্রথম কক্ষে 2টো, পরের কক্ষে 4টে। প্রথম কক্ষে 2টো, পরের কক্ষে 4টে, 2 and 4। এখন দেখে নি ভিডিওটা ঠিকঠাক হচ্ছে কিনা। ঠিকঠাক আসে আপাতত। তো এই যে
যেহেতু কার্বন পরমাণু সবচেয়ে বাইরের কক্ষে 4টি ইলেকট্রন আছে, এই কার্বনের 4টে যে যোজ্যতা সমযোজী বন্ধন গঠন করবে আমরা জানি। কার্বন পরমাণু যেহেতু 4টে, মানে এটা প্রবাবিলিটি কি, ইলেকট্রন একেবারে দিয়েও দেবে না এবং কারোর থেকে নিয়েও নেবে না, সমান সমান আছে। কারণ আমরা জানি যে অষ্টক পূর্তি করতে গেলে কোনো পরমাণুর 8টা ইলেকট্রন দরকার, 4টে আছে, তাহলে আইদার 4টে দিয়ে দিতে পারে, তাহলে লাস্ট পক্ষে 2টো ইলেকট্রন থাকবে হিলিয়ামের কনফিগারেশন, বা 4টে নিয়ে নিতে পারে, তাহলে নিয়নের কনফিগারেশন। তাহলে এখানে দুটোই প্রবাবিলিটি এখানে আছে, তাই এখানে কি করে সমযোজী বন্ধন গঠন করে, অর্থাৎ ইলেকট্রনকে ইকুয়ালি শেয়ার করে অন্য কোনো পরমাণুর সঙ্গে বা নিজের পরমাণুর সঙ্গে অন্য কোনো কার্বনের সঙ্গে করে সমযোজী বন্ধন গঠন করছে। সমযোজী বন্ধন গঠন করছে। এই যে সমযোজী বন্ধন, 4টে যোজ্যতা, 4 আছে মানে 4টে যোজ্যতা দেখা যাবে। এই যে 4টে যোজ্যতা যদি আমি 4টে ড্যাশ দিয়ে লিখি, এই 4টে যোজ্যতা একই সমতলে থাকে না, 4টে যোজ্যতা একই সমতলে থাকে না। বিজ্ঞানী ভ্যান টফ এবং লাবেল তার জন্য কার্বন পরমাণুর এই যে 4টে যোজ্যতা এক সমতলে থাকে না, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা বলেছিলেন যে এই যে 4টে যোজ্যতা যদি আমরা একটা চতুস্থলক অঙ্কন করি, তো এই সমচতুস্থলকের শীর্ষবিন্দুর দিকে প্রসারিত থাকে। সমচতুস্থলক মানে একটা পিরামিডের মতো দেখতে, ঠিক দেখো এরকম টাইপের একটা পিরামিড যদি আমি মনে করি, এটা পিরামিড। এই পিরামিডের ক্ষেত্রে 4টে ধার আছে, এখানে 4টে ধার বলছি, 4টে তল আছে, ঠিক আছে। এই একটা তল, এই একটা তল, নিচে একটা ত্রিভুজাকার তল, আর পেছনে এই তল। তো এই 4টে শীর্ষবিন্দু আছে। কার্বন পরমাণু থাকে একদম কেন্দ্রে, একদম এই পিরামিডের মধ্যে, মানে চতুস্থলকের মধ্যে কার্বন পরমাণু, এবং তার যে যোজ্যতাগুলো, সেই যোজ্যতাগুলো এইভাবে থাকে, 4টে শীর্ষবিন্দুর দিকে প্রসারিত থাকে, 4টে শীর্ষবিন্দুর দিকে প্রসারিত হয়। এটা হচ্ছে যোজ্যতাগুলো 4টে শীর্ষবিন্দুর দিকে প্রসারিত এই চতুস্থলক। এবং এই যোজ্যতাগুলো কখনোই একই সমতলে থাকে না, 4টে যোজ্যতা কখনোই একই সমতলে থাকে না। এবং এই যে দুটো পাশাপাশি দুটো যোজ্যতার মধ্যে যে কোণ আছে, যে কোনো দুটো যোজ্যতার মধ্যে কোণ, এই কোণ হয় 109 ডিগ্রি 28 মিনিট, 109 ডিগ্রি 28 মিনিট। এটা হচ্ছে পরপর যে দুটো যোজ্যতা, এদের মধ্যে কোণ, এই কোণটাও বলতে পারা যাবে, এটাও বলতে পারা যাবে, এটাও বলতে পারা যাবে। তো এই হচ্ছে কার্বনের সমচতুস্থলকীয় মতবাদ আমরা যেটা দেখলাম এখানে। যদি আমরা মিথেন অণুর গঠন দেখি, সবচেয়ে সরলতম যৌগ হচ্ছে মিথেন। তো মিথেনের ক্ষেত্রে এই একটাই কার্বন পরমাণু আছে, সিম্পল একটা কার্বন পরমাণু আছে, সবচেয়ে সরলতম বলেছি, একটাই কার্বন পরমাণু আছে। এখন এই কার্বন পরমাণুর সঙ্গে 4টে হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে, 4টে হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে। এই হাইড্রোজেন পরমাণুগুলো এই যে চতুস্থলক এখানে দেখলাম, এই যোজ্যতার এইখানে কার্বনের সঙ্গে হাইড্রোজেনের সমযোজী বন্ধন গঠন করেছে। এই হচ্ছে কার্বনের সঙ্গে হাইড্রোজেনের সমযোজী বন্ধন গঠন হয়েছে। অর্থাৎ এই কার্বন যদি দেখো, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এদিকে একটা হাইড্রোজেন আছে, এখানেও একটা হাইড্রোজেন আছে, এবং এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হয় 109 ডিগ্রি 28 মিনিট। যে কোনো HCH অ্যাঙ্গেল, যে কোনো HCH অ্যাঙ্গেল হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট।
আমরা এত একদম সিম্পল এইভাবেও আমরা স্ট্রাকচারটাকে দেখাতে পারি, হ্যাঁ। তাই যোজ্যতাগুলোকে যে সবসময় এইভাবে দেখাতে হবে সেরকম না, আমাদের যদি এইভাবে দেখাই সেটা হবে। এটা হচ্ছে গঠনমূলক সংকেত, আর এটা হচ্ছে আণবিক সংকেতকে আমরা এইভাবে লিখব। তো এটা হচ্ছে গঠনমূলক সংকেত, এটা হচ্ছে আণবিক সংকেত। এটা হচ্ছে মিথেন অণুর গঠন। এবার একটু ক্যাটিনেশন ধর্ম নিয়ে আমরা একটু আলোচনা করা যাক। ক্যাটিনেশন ধর্মের ব্যাপারটা কি একটু জানা যায়। তো আমরা দেখি ক্যাটিনেশন ধর্ম। ক্যাটিনেশন ধর্মের ক্ষেত্রে কার্বন, এটা একটা কার্বন পরমাণু, এটা বিশেষ ধর্ম জৈব যৌগে আমরা লক্ষ্য করতে পারি। তো এখানে কার্বন পরমাণু আমরা দেখি 4টে যোজ্যতা, এরকম 4টে যোজ্যতা এরকম আছে। তো কার্বন পরমাণু আর একটা কার্বন পরমাণুর সঙ্গে এরকমভাবে যুক্ত হতে পারে। দেখো একটা কার্বন পরমাণু সমযোজী বন্ধন গঠন করেছে। কার্বন পরমাণু চাইলে আরও অনেক কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে এইভাবে। একাধিক কার্বন পরমাণু চাইলে এখানে 100টা কার্বন পরমাণু পরস্পর সাজিয়ে রাখতে পারি আমরা। শুধু এক বন্ধন, এটা হচ্ছে এক বন্ধন, সমযোজী এক বন্ধন। শুধু এক বন্ধন কেন, দ্বিবন্ধন দ্বারাও যুক্ত হতে পারে, এরকম সমযোজী দ্বিবন্ধন দ্বারাও যুক্ত হতে পারে, বা সমযোজী ত্রিবন্ধন দ্বারাও যুক্ত হতে পারে। কার্বনের মাথা রাখবে, কার্বনের সবসময় পাশে থাকবে 4টে ড্যাশ, মানে 4টে যোজ্যতা। এই কার্বনের ক্ষেত্রে থাকবে এদিকে 3টে, এখানে একটা। এই কার্বনের ক্ষেত্রে থাকবে এদিকে 3টে, এদিকে একটা। এই 3টে তারা ইকুয়ালি শেয়ার করছে। এই কারণে আবার এক বন্ধন আছে, একটা, এই যে একটা যোজ্যতা তারা ইকুয়ালি শেয়ার করছে। এখানে একটা, এখানে দুটো আছে। দেখো প্রত্যেকটা কার্বনের, দেখো প্রত্যেকটা কার্বনের যদি পাশে দেখো 1 2 3 4 1 2 3 4 4টে করে রেখেছে, অর্থাৎ 4টে যোজ্যতা আছে। আবার আমরা এরকমও দেখতে পারি যে সবসময় যে এরকম মুক্ত শৃঙ্খল থাকবে সেরকম না, এরকম থাকতে পারে। এটাকে বলে বেঞ্জিন রিং। দেখো প্রত্যেকটা কার্বনের যদি তোমরা যদি দেখো, দেখবে প্রত্যেকটা কার্বনের ক্ষেত্রে সি 1 2 3 4, এই কার্বনে দেখো 1 2 3 4 4টে করে আছে। এরকম থাকতে পারে, একাধিক রিং থাকতে পারে, বা এরকমও থাকতে পারে। ধরো এরকম আছে, ধরো এরকমও থাকতে পারে। সব রকম পসিবিলিটিস আছে, 4টে করে ড্যাশ, বা এরকম থাকতে পারে। এটা এটা ছেড়ে দাও, ধরো এখানে একটা ড্যাশ দিয়ে দিলাম, এটাকে তুলে দিলাম, এরকমও থাকতে পারে। বদ্ধ শৃঙ্খল এগুলো। এটা হচ্ছে ক্যাটিনেশন ধর্মের জন্য এটা হয়। একাধিক কার্বন পরমাণুগুলো পরস্পরের সঙ্গে পরস্পর যুক্ত হতে পারে। বহু বহু কার্বন পরমাণু এই যে পরস্পরের সঙ্গে যুক্ত হয় বহু সংখ্যক জৈব যৌগ তৈরি করে। তাই লক্ষাধিক জৈব যৌগ দেখা যায় এই ধর্মটার জন্য। তো এই ক্যাটিনেশন ধর্মের একটু আমাদের ডেফিনেশন ব্যাপারটা কি সেটা একটু করে নিতে হবে। এরপরে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে হাইড্রোকার্বন। এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে হাইড্রোকার্বন। তো হাইড্রোকার্বন কি? হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন নিয়ে আমরা আলোচনা করব। এখন দেখো হাইড্রো, এটা থেকে হাইড্রোজেন থেকে আসছে, কার্বন তো আছেই সি, মানে হাইড্রোকার্বনে হচ্ছে এমন জৈব যৌগ যেটা কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে তৈরি। তাহলে কার্বন আর হাইড্রোজেনের সমন্বয়ে তৈরি এই ধরনের জৈব যৌগ, যার মধ্যে মানে শুধু কার্বন আর হাইড্রোজেন আছে, সেগুলো হচ্ছে হাইড্রোকার্বন। যেমন মিথেন। মিথেন হচ্ছে দেখলাম CH4, একটু আগেই দেখেছি আমরা মিথেনের সংকেত CH4। কার্বন আছে একটা পরমাণু,
চারটে আছে হাইড্রোজেন পরমাণু। মিথেন দেখলাম। ইথেন দেখো কার্বন 2টো আছে, হাইড্রোজেন 6টা আছে। ইথেন। ইথিলিন কার্বন 2টো আছে, হাইড্রোজেন 4টে আছে। এগুলো সব আমরা ডিটেলসে পড়বো। এই যে কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কিছু থাকবে না, অক্সিজেন, নাইট্রোজেন এগুলো থাকবে না। এমনি জৈব যৌগের মধ্যে জেনারেলি থাকে কার্বন তো মূল উপাদান। তাছাড়াও থাকে হাইড্রোজেন থাকে, অক্সিজেন থাকে, সালফার থাকে, নাইট্রোজেন থাকে, এগুলো থাকবেই, আরও অনেক থাকে। তো এগুলো হচ্ছে মেইন উপাদান, এগুলো থাকে যেন দেখি। এখানে কার্বন আর হাইড্রোকার্বনের ক্ষেত্রে শুধু কার্বন আর হাইড্রোজেন, তাই এরা হাইড্রোকার্বন। এখন এই হাইড্রোকার্বনটা যদি আমরা হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ করি, তাহলে আমরা দেখবো হাইড্রোকার্বনকে আমরা দুভাগে ভাগ করতে পারি। কি একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে আমরা হাইড্রোকার্বনকে দুভাগে ভাগ করে দিলাম। একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, স্যাচুরেটেড সম্পৃক্ত, আর হচ্ছে অসম্পৃক্ত। তো আমরা এই দুভাগে ভাগ করলাম, সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন সম্পৃক্ত হাইড্রোকার্বন যেটা, সেখানে দেখব কার্বনের মধ্যে শুধু সমযোজী এক বন্ধন, মানে একটা ড্যাশ দেখবো আমরা, সমযোজী এক বন্ধন উপস্থিত, কার্বন এক বন্ধন। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে দেখব যে কার্বন দ্বিবন্ধন থাকতে হবে বা ত্রিবন্ধন থাকতে হবে, অর্থাৎ ডাবল বন্ড বা ট্রিপল বন্ড। এখানে ক্ষেত্রে শুধু একটা সিঙ্গেল বন্ড। তাহলে জৈব যৌগের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে হবে অসম্পৃক্ত, এবং এক বন্ধন থাকলে হবে সম্পৃক্ত। দেখা যাক এগুলো কি, একটু আলোচনা করি আমরা। সম্পৃক্ত হাইড্রোকার্বন একটু বলি। সম্পৃক্ত হাইড্রোকার্বন একটু বলা যায়। সম্পৃক্ত হাইড্রোকার্বনের আর একটা নাম হচ্ছে অ্যালকেন। অ্যালকেন নামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, নোট করবে। অ্যালকেন সবচেয়ে সরল যে হাইড্রোকার্বন যেটা, সেটাকে আমরা বলেছি, একটু আগেই বললাম যে মিথেনের যদি ফর্মুলা দেখো, সেটা হচ্ছে CH4। দেখো কার্বন একটা আছে, আর এই হচ্ছে হাইড্রোজেনগুলো আছে, এটা হচ্ছে মিথেন। তারপরে যদি দেখো, সেটা হচ্ছে ইথেনে কার্বন 2টো দিয়ে দিচ্ছি, হাইড্রোজেন কটা দেখি নিজে তৈরি করি। কার্বন 2টো আছে, কার্বনের মোট 4টে গ্যাস বলেছি লিখতে হবে, তাহলে এরও তেমনি 4টে গ্যাস লিখবো আমরা এখানে। এই হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন। মিথেনটা আচ্ছা, মিথেনে মনে আছে তো আমি যেটা বলেছিলাম আগেই, যে এই যে কোণটা HCH কোণ, অ্যাঙ্গেল HCH, এটা কিন্তু 109 ডিগ্রি 28 মিনিট, 109 ডিগ্রি 28 মিনিট এটা। এখানেও তেমনি কিন্তু HCH অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট, HCC অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এখানে H কটা এলো? 1, 2, 3, 4, 5, 6টা, তাহলে লিখবো C2H6। এটা হচ্ছে ইথেন। দেখো অ্যালকেন, মিথেন, এন কথাটা আসছে, এন শব্দটা আমাদের উচ্চারণ করতে হচ্ছে, ইথেন গেল। এবারে আমরা 3টে কার্বন দিয়ে দেখি কি আসছে। 3টে কার্বন যদি থাকে, দেখো এখানে 3টে কার্বন যুক্ত করে দিলাম, তাহলে আরও কার্বনের 4টে ড্যাশ হয়ে গেল। 3টে কার্বন দিয়ে যেটা আসছে সেটা হচ্ছে প্রোপেন। কার্বন আছে 3টে, আর হাইড্রোজেন আছে 3টে, 6টা, 2টো, 8টা। এটা হলো প্রোপেন।
আবার সেই এন এন ব্যাপারটা আসছে। যদি 4টে কার্বন দেওয়া থাকতো তাহলে কি হতো, 4টে কার্বন দিয়ে আবার করছি একটা, এইভাবে যত ইচ্ছা বাড়াতে পারো। 4টে কার্বন দিয়ে যেটা হবে সেটাতে কি বলবো, 4টে কার্বন থাকলে বলবো বিউটেন, বিউটেন C4H10, C4H10। এই হচ্ছে দেখো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এগুলো দেখালাম। এগুলো হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে এই সম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে পরপর যদি আমি লিখি, এটা হচ্ছে মিথেন CH4, C2H6 ছিল ইথেন, C3H8 হচ্ছে প্রোপেন, C4H10 হচ্ছে বিউটেন। প্রত্যেকটার আণবিক সংকেত লিখলাম, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। দেখো তাই এদের যদি সাধারণ সংকেতটা এইভাবে লেখা যায়, CnH2n+2, যেখানে এন ভ্যালুটা স্টার্ট হচ্ছে 1 2 3 দিয়ে, তাহলে 1 2 3 4 এইভাবে, তাহলে সব কটা ফর্মুলা পাওয়া যাচ্ছে। যেমন এন এর ভ্যালু যদি 1 হয় তাহলে C1 আর H 2 × 1 মানে 2, 2 + 2 4, 1 আমরা লিখি না, আমরা সিম্পলি লিখবো CH4, মিথেন পেয়ে গেলাম। যদি এন এর ভ্যালু 2 লিখি তাহলে C2 হলো H 2 × 2, এন এর ভ্যালু 2 নিয়েছি, 2 × 2 4, 4 + 2 6, তাহলে H এর নিচে 6 হয়ে গেল, C2H6 ইথেন পেয়ে গেলাম। এন এর ভ্যালু 3 নিলে C3, 3 2 6, 6 হলো, +2 হলো 8, তাহলে H8 পেয়ে গেলাম, প্রোপেন পেয়ে গেলাম। এন এর ভ্যালু 4 নিলে C4 লিখলাম, এই 4 দুগুণে 8 + 2 10, C4H10 বিউটেন পেয়ে গেলাম। অর্থাৎ আমরা দেখো এটাকে বলতে পারি যে CnH2n+2টা যদি আমি মনে রাখতে পারি, প্রত্যেকটা সংকেত আমরা লিখতে পারবো পরপর, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। এই সংকেতটাকে বলা হয় অ্যালকেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বনের সাধারণ সংকেত, অ্যালকেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বনের সাধারণ সংকেত। বোঝা গেল? এইভাবে বিউটেনের পরে আছে পেন্টেন, তারপরে হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন, এরাও আছে। আমাদের দরকার যতটুকু সেটুকু আমরা করলাম। এরপরে আমরা যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে আমরা এবারে পড়বো অসম্পৃক্ত, মানে এখানে আমি অটা অ্যাড করে দিলাম, অসম্পৃক্ত মানে অসম্পৃক্ত মানে সম্পৃক্ত নয়, অর্থাৎ এই হাইড্রোকার্বনগুলো হচ্ছে সম্পৃক্ত নয়। সম্পৃক্ত নয় মানে হচ্ছে যদি হাইড্রোকার্বনের মধ্যে সম্পৃক্ত নয় মানে হচ্ছে সমযোজী দ্বিবন্ধন বা সমযোজী ত্রিবন্ধন থাকে, তাহলে আমরা বলবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই ধরনের হাইড্রোকার্বনগুলো দ্রুত বিক্রিয়া, অ্যাডিশন রিয়াকশান, দ্রুত বিক্রিয়ায় পার্টিসিপেট করে। আর সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলো সাবস্টিটিউশন রিয়াকশান মানে প্রতিস্থাপন বিক্রিয়ায় পার্টিসিপেট করে। আগে যেটা একদম অ্যালকেন, ওরা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া করে, আর ওই অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলো দ্রুত বিক্রিয়া অর্থাৎ অ্যাডিশন রিয়াকশান করে। আমরা পরবর্তী যখন টপিকগুলো পড়বো আলোচনা করবো এই সবকটা রিয়াকশন সম্বন্ধে। তাহলে দেখলাম অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে দেখো কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন থাকবে, এই যে দ্বিবন্ধন করে দিলাম এখানে। কার্বনের মোট 4টে ড্যাশ আছে, 4টে ড্যাশকে যদি আমি একটু এইভাবে না এঁকে একটু অন্যরকমভাবে আমি দেখাচ্ছি, ধরো এইভাবে দিয়ে দিলাম। C2H4 এটা হচ্ছে ইথিলিনের সংকেত, ইথিলিন। এই যে অ্যাঙ্গেলটা HCC, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি, HCC অ্যাঙ্গেল 120 ডিগ্রি, 120 ডিগ্রি, যে কোনো HCC 120, HCC এটাও 120 ডিগ্রি। ইথিলিন হচ্ছে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। প্রোপিলিনও হতে পারে, প্রোপিলিনটাকে দেখাচ্ছি, কার্বন কার্বন দ্বিবন্ধন, সবকটা কার্বনের সঙ্গে এরকম।
কার্বনের মোট 4টে ড্যাশ আছে, এই এইচ দিয়ে দিলাম, এখানে 3টে হয়েই গেছে, একটা এইচ দিয়ে দিলাম, এখানে আরও 3টে লাগবে, তাহলে এটা হচ্ছে প্রোপিলিন। দেখো এটা সংকেতে দেখো এলো C3 আর এইচ এলো 6, C3H6। তাই কাজে যদি আমরা এই যে দ্বিবন্ধন দ্বারা যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এদেরকে আমরা বলি অ্যালকিন। অ্যালকিন অ্যালকিন এদেরকে বলি আমরা অ্যালকিন। যেগুলো দ্বিবন্ধন আছে তাদেরকে বলি অ্যালকিন। এটা হচ্ছে প্রোপিলিন। প্রোপিলিন ইউপ্যাক নেম আছে, ইথিলিনকে বলে ইথিন, প্রোপিলিনকে বলে প্রোপিন। এটাও আমরা ইউপ্যাক নেমটা পরে শিখব, প্রোপিন। এর সাধারণ সংকেত যদি আমি এইভাবে লিখি, দেখো CnH2n, তাহলে দেখো বুঝতে সুবিধা হবে। এনের জায়গায় 2 লেখো তুমি, এনের জায়গায় যদি 2 লেখো, দেখো পাচ্ছি C2, 2 দুগুণে 4, H4, এটা পাচ্ছি, ইথিলিন পেয়ে গেলাম। এনের ভ্যালু যদি আমি এখানে কত বসালাম, 2 বসালাম। আবার এনের ভ্যালু যদি আমি 3 বসাই, দেখো এটা পেয়ে যাবো C3, H 3 দুগুণে 6, 2 × 3 6, C3H6, এটা C3H6, অর্থাৎ প্রোপিলিন বা প্রোপিন। দেখো ইথিন ইন, প্রোপিন ইন শব্দটা আছে, অ্যালকিনে ইন শব্দটা আছে, এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, দ্রুত বিক্রিয়া অবশ্যই করবে। এরপরে আমরা আর এক ধরনের হাইড্রোকার্বন নিয়ে পড়ব, জানতে চাই, সেটা হচ্ছে এই যে হাইড্রোকার্বনটা, এটাকে বলবো আমরা অ্যালকাইন। অ্যালকাইনের ক্ষেত্রে সমযোজী ত্রিবন্ধন থাকবে, সমযোজী ত্রিবন্ধন। যেমন দেখো কার্বন কার্বন ত্রিবন্ধন দিয়ে করলাম, 3টে ড্যাশ, এখানে একটা দিলে 4টে হচ্ছে, এখানে কার্বনের 3টে ড্যাশ, এখানে একটা দিলে 4টে হচ্ছে, এখানে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম। অর্থাৎ ফর্মুলা হচ্ছে আণবিক সংকেত C2H2, এটার নাম হচ্ছে অ্যাসিটিলিন, ইউপ্যাক নেম হচ্ছে ইথাইন। এই যে অ্যালকাইন আইন আছে, কমন নাম হচ্ছে অ্যাসিটিলিন, কমন নেম হচ্ছে অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন অ্যাসিটিলিন অ্যাসিটিলিন। আর ইউপ্যাক নাম হচ্ছে ইথাইন। ইউপ্যাক নামটা খুব ইম্পর্টেন্ট। এই অ্যাঙ্গেলটা হচ্ছে HCC অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, সরলরৈখিক অ্যাঙ্গেল, HCC অ্যাঙ্গেল, এই দিক থেকে HCC অ্যাঙ্গেল 180 ডিগ্রি, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আমরা এইভাবেও দেখতে পাই, পরেরটা দেখো C ট্রিপল বন্ড C আছে, এখানে একটা C দিয়ে দিলাম, তাহলে এটা একটা H এসে গেল, এখানে দেখো একটা H, এইখানে একটা H দিয়ে দিলাম, এখানে একটা H দিয়ে দিলাম। 3টে কার্বন আছে, এটাকে বলবো প্রোপাইন, এটাকে বলবো প্রোপাইন। এই দুটো জানলেই হবে, প্রোপাইন। ফর্মুলা কি দেখলাম প্রোপাইনের, C3H4, C3H4। দেখো আমার এর সাধারণ সংকেত দেখো, যদি এই যে অ্যালকাইনের সাধারণ সংকেতটা এইভাবে লিখি CnH2n-2, তাহলে দেখি কি আসছে, H2n-2। এনের জায়গায় যদি আমি 2 লিখি, এন ভ্যালু 2 লিখি, তাহলে C2H 2 2 4, 4 - 2 মানে 2, অর্থাৎ আমরা অ্যাসিটিলিন পেয়ে গেলাম। এনের জায়গায় আমি যদি 2 ভ্যালু লিখি, এই 3 ভ্যালু লিখি, তাহলে আসছে C3H 3 2 6, 6 - 2 4, C3H4, মানে প্রোপাইন পেয়ে গেলাম। এইভাবে এনে ভ্যালু 3, পরে 4 5 6 যত ইচ্ছা, যেমন ইচ্ছা আমরা করতে পারবো অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলো, অর্থাৎ অ্যালকাইন সম্বন্ধে দেখলাম। তো এই হচ্ছে প্রথম ব্যাপারটা যেটা আমরা দেখলাম, যে একদম বেসিক নলেজ রাখলাম হাইড্রোকার্বন নিয়ে। এই হাইড্রোকার্বন যা যা পড়েছি দেখিয়েছি, সেগুলো একটু ভালো করে বই থেকে পড়ে নেবে, ভালো করে বই থেকে পড়ে নেবে। সমস্ত কিছু যেটুকু আমাদের সিলেবাসে আছে আমি দেখালাম। আমরা
নেক্সট ভিডিওতে আমরা কার্যকরীমূলক হাইড্রোকার্বনমূলক নিয়ে আমরা আলোচনা করব। তার আগে তোমরা এইটা কিন্তু ভালো করে একটু দেখো। ওকে, থ্যাংক ইউ।